নমস্কার। আশা করি আপনাদের WBPSC ক্লার্কশিপের যে ডেসক্রিপটিভ পার্ট তার প্রিপারেশন খুব ভালো চলছে। আর কয়েকদিন পরেই পরীক্ষা, তাই সেই জন্য আমরা একটা মক টেস্ট সিরিজ এনেছি। অলরেডি কাল আমরা মক টেস্ট 1 আমরা সেখানে প্রথমে মক টেস্টটা দিয়েছি এবং তার যে এক্সপ্লেনেশনের যে ভিডিও সেটা আপলোড করে দিয়েছি। আজকেও তাই, প্রথমে মক টেস্ট 2 এবং তার যে ফুল যে এক্সপ্লেনেশন সেই ভিডিওটা আমরা আজ এখানে করছি। আপনারা যদি মক টেস্ট 2 প্র্যাকটিস করতে চান তাহলে প্রথমে আমার ভিডিওটা দেখে নেবেন, আমাদের যে ভিডিওটা আপলোড করা হয়েছে আগে, এবং এটা হচ্ছে মক টেস্ট 2 এর সলিউশন। তাহলে এই গোটা পেপারটা আমরা কী করে সলভ করেছি এবং এর মধ্যে আমরা বিভিন্ন টিপসগুলো আপনাদেরকে দেবো, যেটা আপনাদের লেখার জন্য এবং আপনাদের পরীক্ষার প্রস্তুতির জন্য খুব কাজে লাগবে। এবং আমার মনে হয় এই সময়টা মক টেস্ট দেওয়াটা খুব জরুরি, কারণ আপনি 50 মিনিটের মধ্যে 6টা রাইটিং লিখতে পারছেন কিনা এবং লিখতে লিখতে কোন জায়গাগুলো ইমপ্রুভ করা দরকার সেগুলোকে নোট ডাউন করে নেবেন, কারণ এই সময়টাই কিন্তু খুব ক্রুশিয়াল। তাহলে আমাদের এই সিরিজটা আপনারা ভালো করে দেখুন। আমাদের প্রথম আমরা এইভাবে ভাগ করেছি, ইংলিশে 3টে এবং বাংলায় 3টে, যেভাবে আমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে পুরো সেই প্যাটার্নে। তাহলে প্রথমেই রিপোর্ট রাইটিংটা, এবং এগুলো নিয়ে আমরা বিশদ আলোচনাও করছি। যে রিপোর্ট রাইটিং কী বলছে না, এ স্ট্যাম্পেড মানে পদপৃষ্ট হয়ে যাওয়া। কোনো একটা পলিটিক্যাল র্যালি হয়েছে এবং একজন পপুলার অ্যাক্টর অন্ধ্রপ্রদেশের, তার একটা পলিটিক্যাল র্যালিতে যে পদপৃষ্ট, সেখানে 36 জন মারা গেছে এবং 50 জন আহত হয়েছেন, এবং এটা নিয়ে আমাকে একটা রিপোর্ট লিখতে হবে। তাহলে আগের দিনে আমরা যখন রিপোর্টটা নিয়ে আলোচনা করছিলাম সেখানে একটা কথা কি বলেছি, যে রিপোর্টে আমাদেরকে দেখাতে হবে যে প্রথমে হচ্ছে কজ, মানে প্রথমে বিষয়টা বলতে হবে যে কী হয়েছে, কতজন মারা গেছে, তারপরে হচ্ছে কারণটা কী, এবং তারপরে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে। মানে এরকম একটা পদপিষ্ট হয়েছে, তাহলে সেখানে প্রধানমন্ত্রী সেখানে শোক জ্ঞাপন করবেন, মুখ্যমন্ত্রী একটা ইনভেস্টিগেশন কমিটি গঠন করতে চাইবেন, কোঅপারেশন করতে বলবেন, ক্ষতিপূরণ দেবেন, ঠিক আছে। আচ্ছা, মাঝের অংশগুলোকে কী থাকবে না, পুলিশ ইনভেস্টিগেশন করছে, হসপিটালাইজড কীভাবে করা হয়েছে, তাদেরকে কী করে রেস্কিউ করা হয়েছে, কী কারণটা খুঁজে পাওয়া গেছে যে এরকম একটা দুর্ঘটনা কেন ঘটে গেল, তাহলে এইগুলো থাকলো। এবং একদম প্রথম যে পয়েন্টটা থাকছে সেখানটাতে কী থাকছে না, এরকম একটা র্যালি এখানে হয়েছে এবং সেখানে কিছু মানুষ এভাবে মারা গেছেন, ঠিক আছে, দুর্ভাগ্যজনকভাবে মারা গেছেন। এবং তারপর আমার একটা টাইটেল থাকবে, এবং টাইটেলটা লেখার পর বাই এ স্টাফ রিপোর্টার, অর্থাৎ নিজস্ব সংবাদদাতা যেটা থাকে, বাই এ স্টাফ রিপোর্টার, ঠিক আছে। তাহলে আমার প্রথমেই রিপোর্টে যেটা আমরা করব সেটা হচ্ছে, প্রথমে আমরা একটা হেডিং দেখব। দেখুন এখানে আমরা কী কী হেডিং ব্যবহার করেছি, হেডিংটাকে একটু ক্যাচি হতে হবে। যে কোনো নিউজ পেপার হেডিং, অর্থাৎ হেডিংটা পড়লেই কিন্তু আমরা রিপোর্টটা কী নিয়ে সেটা আমরা জেনে যেতে পারি। যেমন এখানে যে কী দিয়েছে না, স্ট্যাম্পেড অ্যান্ড অ্যাক্টার্স পলিটিক্যাল র্যালি কিলস অ্যাটলিস্ট 36 ইন ইন্ডিয়া, ঠিক আছে, বেশ। সেভারাল কিল্ড অ্যাট পলিটিক্যাল র্যালি, এটা আমরা বলতে পারি। বা অ্যাটলিস্ট 36 ডেড ইন ক্রাশ অ্যাট এ পলিটিক্যাল র্যালি ইন অন্ধ্রপ্রদেশ। তাহলে এরকম করে যে কোনো একটা আপনারা টাইটেল দিতে পারেন, ঠিক আছে। টাইটেলে আমার যেন ফোকাস থাকে যে কতজন মারা গেছে এবং সেটা কোন জায়গায় হয়েছে বা কী কারণে হয়েছে, এভাবে আপনারা কিন্তু একটা টাইটেল লিখতে পারেন, বেশ। এরপর আমরা একদম প্রথম পার্টটাতে চলে আসছি। আমার রিপোর্টারের 3টে পার্ট থাকবে। তাহলে দেখুন এখানে XYZ সিটি দিয়েছি, আমার যদি সিটির মেনশন না থাকে আমি XYZ সিটি লিখতেই পারি। তাহলে তামিলনাড়ু, সরি এটা একটা ভুল হয়েছে, এটা অন্ধ্রপ্রদেশ হবে, ঠিক আছে। তামিলনাড়ুটা আমাদের ভুল হয়েছে। এবং 28শে ডিসেম্বর, যেহেতু এখানে কোনো ডেট মেনশন নেই, তাহলে আমাদের পরীক্ষার যে ডেটটা সেই ডেটটাই দেবো, যেহেতু 28শে ডিসেম্বর ক্লার্কশিপ হওয়ার চান্স রয়েছে এবং অলরেডি অ্যাডমিটও ইস্যু হয়ে গেছে, তাহলে আপনারা 28শে ডিসেম্বর ডেটটাই দেবেন। তাহলে কী লিখছি দেখুন, 36 people died and several suffered injuries on yesterday in a stampede at a political rally in XYZ city when thousands rushed toward the stage where a popular actor and politician was speaking, অফিসিয়াল সেড। তাহলে এই যে পদপিষ্ট, সেই পদপিষ্টটা কেন হয়েছে না, অবশ্যই পদপিষ্ট কেন হয়, হয় কোনো একটা গুজব ছড়িয়ে যাওয়া, কিংবা কোনো একজন অ্যাক্টার বা কোনো একজন যে জনপ্রিয় নেতা, তাকে ঘিরে মানুষের যে উন্মাদনা এবং তাকে দেখে সামনে এগিয়ে আসা, এই ধরনের কারণগুলোর জন্যই মানে এই পদপিষ্ট হওয়ার ঘটনাটা ঘটে। তাহলে এই জায়গাটা আমরা কী লিখছি না, ওয়ার এ পপুলার অ্যাক্টার অ্যান্ড পলিটিশিয়ান আর স্পিকিং, যখন সে স্পিচ দিচ্ছিল তখনই কিন্তু মানুষ রাশ করে সেদিকে এগিয়ে গেছে এবং সেখানে পদপিষ্ট হয়েছে। তাহলে আমরা কোথায় ঘটনাটা ঘটেছে, কি কি কতজন মারা গেছেন এবং কতজন ইনজিউর্ড হয়েছে, তার একটা ঘটনা আমরা কিন্তু বলে দিলাম। তাহলে এটা আমাদের প্রথম যে পার্টটা সেটা হয়ে গেল। এবার সেকেন্ড পার্টটাতে আসছি। সেকেন্ড পার্টটা দেখুন, সেকেন্ড পার্টটাতে কী হচ্ছে না, সেকেন্ড পার্টটাতে কারণ এবং কি কি ঘটনা ঘটেছে,
সেটা নিয়ে একটা আলোচনা। তাহলে দ্য হেড অফ দ্য পুলিশ অফ তামিলনাড়ু স্টেট সেড অ্যাট এ নিউজ কনফারেন্স অন সানডে দ্যাট 36 পিপল এতজন হ্যাড ডাইড। ঠিক আছে, তাহলে আমরা এটাকে স্প্লিট করেছি। 36 জন পিপল মারা গেছে, তার মধ্যে আমরা যদি কতজন ওমেন মারা গেছেন, কতজন শিশু মারা গেছেন, কতজন পুরুষ মারা গেছেন, এই ধরনের ইনফরমেশনগুলো কিন্তু হেড অফ পুলিশ থেকে দেওয়া হয়। তাহলে এটা আপনারা কিন্তু লিখতেই পারেন। আচ্ছা, তারপরে এই যে বলছে যে 45 জন মানুষকে অ্যাডমিটেড করা হয়েছে হসপিটালে, অবশ্যই হসপিটালে নিয়ে যাওয়া হবে, তাদের মধ্যে বেশ কয়েকজন ক্রিটিক্যাল কন্ডিশনের মধ্যে থাকবেন। তাহলে এই যে জিনিসগুলো না, এগুলো দেখুন প্রত্যেকটা ক্ষেত্রে প্রায় একই রকম। আপনারা যদি ট্রেন দুর্ঘটনা দেখেন, সেখানেও কিন্তু এই পার্টটা প্রায় সেম চলে আসছে, যে এতজন মারা গেছে, এতজনকে হসপিটালাইজড করা হয়েছে। এবার এবার একটা কারণ আমরা এখানে দেখানো হয়েছে যে দেখুন, পদপিষ্ট হওয়া বা এই ঘটনাটা হয় যদি একটা অর্গানাইজড একটা যদি সিটিং ক্যাপাসিটি থাকে, সেখানে পদপিষ্ট হওয়ার ঘটনাটা কম। কিন্তু যদি একটা অনেক সংখ্যক মানুষ, মানে যতটা মানুষের থাকা দরকার তার থেকেও বেশি মানুষ চলে এলে, কিন্তু গ্যাদারিং হয়ে গেলে সেখানে পদপিষ্ট হওয়ার চান্স থাকে। তাহলে এরকম একটা ডেটা আপনারা দিতেই পারেন লেখা না থাকলেও। এখানে কি বলা হচ্ছে যে অর্গানাইজাররা, মানে পুলিশ জানিয়েছে যে অর্গানাইজারদের পারমিশন ছিল 3টে থেকে 10টা পর্যন্ত র্যালি করার, এবং সেখানে 10,000 ক্যাপাসিটি হওয়ার কথা ছিল, কিন্তু প্রায় 27,000 মানুষ সেখানে চলে আসার জন্য এরকম একটা ঘটনা ঘটে গেছে। তাহলে আমরা কেন, কারণ এবং কি কি ইনভেস্টিগেশনের জন্য কি কি উঠে এসছে, হসপিটালে কতজন রয়েছে, এরকম একটা ইনফরমেশন এখানে আমরা লিখলাম। এর পরের পার্টটাই চলে যাচ্ছি, সেখানে আমরা লাস্ট পার্ট, এবং প্রত্যেক বাড়ির মতো প্রাইম মিনিস্টার তার জন্য গভীর শোক প্রকাশ করলেন, এবং চিফ মিনিস্টার কী বলেছেন তা পাবলিককে, যে ডাক্তার এবং পুলিশের সঙ্গে যেন কোঅপারেশন করেন, অবশ্যই এই কোঅপারেশনটা দরকার, এবং সেখানে তিনি কিছু ক্ষতিপূরণও তিনি দেবার আশ্বাস দিয়েছেন, এই লাইনটাও লিখতে পারি। তাহলে এই যে পার্টটা থাকছে, এটা কিন্তু যে কোনো দুর্ঘটনার ক্ষেত্রে প্রায় সেম একটা লাইন, যে এই ঘটনার জন্য একটা ইনভেস্টিগেশন কমিটি গঠন করা হয়েছে, ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, এবং প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাকি নেতারা যারা রয়েছেন, মানে দেশের নেতারা, তারা কিন্তু গভীর শোক প্রকাশ করেছেন, এই লাইনটা। তাহলে দেখুন, রিপোর্ট রাইটিং আগের একটা আমরা যেটা করলাম, সেখানে আমরা এই একই রকমই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম, যে থার্ড যে আমার পার্টটা থাকছে সেটা কিন্তু ওই প্রায় একটা সেম বিষয় তার মধ্যে থাকবে। আগের দিনে যেমন একটা প্লেন ক্র্যাশ নিয়ে আমরা আলোচনা করেছিলাম মক 1-এ, তাহলে এই হচ্ছে আমার রিপোর্ট রাইটিংটা। ঠিক আছে, তাহলে আশা করি এই পার্টটা আপনাদের বুঝতে সুবিধা হয়েছে। যদি এখানে কোনো পয়েন্ট অ্যাড করতে হয়, বা যদি মনে হয় যে এই পার্টটা আরও অন্যভাবে লেখা যাবে, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। ঠিক আছে, এরপর আমরা চলে যাব প্রেসিটা। প্রেসিটা আমরা আগে পড়ে নিই। প্রেসি কী করে লিখতে হয় তার একটা ভিডিও আমি অলরেডি দিয়েছি, সেটা আপনারা দেখবেন। বেশ, কি বলছে প্রেসিটা আমরা ভালো করে বুঝি। ইট ইজ ফিজিক্যালি ইম্পসিবল ফর এ ওয়েল এডুকেটেড ইন্টেলেকচুয়াল or ব্রেভ ম্যান টু মেক মানি দ্য চিফ অবজেক্টিভ অফ হিজ থট। ইট ইজ ফিজিক্যালি ইম্পসিবল মানে এটা শারীরিকভাবে অসম্ভব যে একজন ওয়েল এডুকেটেড, একজন শিক্ষিত, ইন্টেলেকচুয়াল মানে হচ্ছে জ্ঞানী, আর ব্রেভ ম্যান মানে একজন সাহসী ম্যানের, টু মেক মানি মানে অর্থ উপার্জনটাই তাদের জীবনের একটা মূল উদ্দেশ্য, এটা কিন্তু, এই ভাবনাটা কিন্তু ঠিক নয়। অ্যাজ ইট ইজ ফর হিম, যেমনটা তার, টু মেক হিজ ডিনার দ্য প্রিন্সিপাল অবজেক্ট অফ দেম, যেমন ডিনার করাটাই মানুষের যেমন মূল উদ্দেশ্য নয়, ঠিক তেমনি একজন শিক্ষিত, জ্ঞানী, সাহসী মানুষের কাছে অর্থ উপার্জনটাই কিন্তু সব কিছু নয়। অল হেলদি পিপল লাইক দেয়ার ডিনার, প্রত্যেকটা সুস্বাস্থ্যকর মানুষ মানে সুস্বাস্থ্যের অধিকারী মানুষ ডিনার অবশ্যই পছন্দ করেন, বাট দেয়ার ডিনার ইজ নট দ্য মেইন অবজেক্টিভ অফ দেয়ার লিভস, কিন্তু এই ডিনারটাই তাদের বেঁচে থাকার রসদ কিন্তু নয়, মানে প্রাইমারি অবজেক্ট কিন্তু নয়। সো অল হেলদি মাইন্ড পিপল, যারা স্বাস্থ্য সচেতন মানুষ, লাইক মেকিং মানি, তারা যে অর্থ উপার্জন করছে, তারা ওট টু লাইক ইট, মানে তারা অবশ্যই অর্থ উপার্জনকে লাইক করে, অবশ্যই তারা উপভোগ করে। এনজয় দ্য সেন্সেশন অফ উইনিং ইট, তারা যে জয়, বিজয়, সেটাকে তারা উপভোগ করে। ইট ইজ সামথিং বেটার দ্যান মানি, সেটা কিন্তু অর্থের থেকেও কিন্তু একটা বেশি জিনিস, অর্থাৎ মানি রোজগারের থেকেও তাদের যে অর্জন করা, তাদের যে সাফল্য অর্জন করার যে আনন্দ, সেটা কিন্তু মানির থেকেও বেশি। যেমন এখানে একটা এক্সাম্পল দিচ্ছে, এ গুড সোলজার, একজন ভালো সৈনিক, ফর ইনস্ট্যান্স মেনলি উইসেস টু ডু হিজ ফাইটিং ওয়েল, সে সবসময় চায় যে সে তার লড়াইটা যাতে খুব ভালো হোক। হি ইজ গ্ল্যাড অফ হিজ পে, অবশ্যই তাকে যে পে করা হচ্ছে তার জন্য সে খুশি হচ্ছে। ভেরি প্রপারলি শো, অ্যান্ড জাস্টলি গ্রাম্বলস
হোয়েন ইউ কিপ হিম 10 years উইদাউট ইট। ঠিক আছে? এবং সেটা সেটা কিন্তু কখনোই সে মানে মনে করবে না, এবং সে যদি 10 বছর তাকে যদি তুমি যুদ্ধ করতে নাও দাও, তাতেও কিন্তু সে যুদ্ধটাকে উপভোগ করছে। এবং টিল হিজ মেন মিশন অফ লাইফ ইজ টু উইন দ্য ব্যাটেল। সে যদি 10 বছর সেখান থেকে দূরেও থাকে, তাতেও কিন্তু তার মেন যে লক্ষ্য সেটা অবশ্যই কিন্তু যুদ্ধে জেতা, নট টু বি পেড ফর উইনিং দেম। যুদ্ধ জয়ের জন্য তাকে যে টাকাটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু মেন উদ্দেশ্য নয়। যেমন ধরুন আমরা যখন এই ক্রীড়াবিদদেরকে দেখি, তারা বলে যে আমরা দেশের জন্য এই যে খেলছি সেটাই আমাদের কাছে কিন্তু সব কিছু, তাই না? তাহলে অর্থ উপার্জন অবশ্যই ম্যাটার করছে, কিন্তু দেশের হয়ে জয়লাভ করা বা এত এত জনসমর্থন পাওয়া, দেশের মানুষের মুখে হাসি ফোটানো, সেটা যেন অনেক বড় হয়ে ওঠে, তাই না? তাহলে এই ধরনেরই একটা আমরা প্যাসেজ দেখতে পাচ্ছি, যে মোটামুটি এখান থেকে আমরা একটা বুঝতে পারছি যে অর্থের থেকেও বড় হচ্ছে আমাদের পেশা এবং পেশাগত সাফল্য, তাই না? মোটামুটি এরকম একটা আমরা বুঝতে পারছি। পরের লাইনগুলো আমরা দেখি, আরও ভালো করে বুঝবো। সো ক্লার্জিম্যান, ক্লার্জিম্যান মানে হচ্ছে যারা ধর্মযাজক বা পাদ্রী যাদের বলা হয়, বা পুরোহিত বলা হয়। দ্য ক্লার্জিম্যান অবজেক্ট ইজ এসেন্সিয়ালি ব্যাপটাইজড। ঠিক আছে? ব্যাপটাইজড মানে হচ্ছে কি না, মানে খ্রিস্ট ধর্ম প্রচার করা যেটাকে বলা হয়। তার মানে এখানে আমরা ক্লার্জিম্যান কী হিসেবে আমরা পাদ্রী বা ধর্মযাজকটাই বলবো। অ্যান্ড প্রিচ, নট টু বি পেড ফর প্রিচিং। মানে প্রিচ মানে হচ্ছে ধর্ম প্রচার করা, তাই তো? মানে তাদের যে টাকা দেওয়া হচ্ছে ধর্ম প্রচার করার জন্য, সেটাই কিন্তু তাদের মেন অবজেক্ট হচ্ছে তাদের কি না, খ্রিস্ট ধর্ম প্রচার করা। তার জন্য যে টাকা দেওয়া হচ্ছে সেটা কিন্তু নয়। সো অফ ডক্টরস, ডাক্তারদের ক্ষেত্রেও তাই। দে লাইক ফিজ নো ডাউট, তারা অবশ্যই যে টাকাটা তারা যে ফিজ, তারা যে পারিশ্রমিক নিচ্ছে সেটা অবশ্যই তারা উপভোগ করে। ঠিক আছে? ইয়েট ইফ দে আর ব্রেভ অ্যান্ড ওয়েল এডুকেটেড, দ্য এন্টায়ার অবজেক্টিভ টু দেয়ার লিভ ইজ নট ফিজ। কিন্তু তারা অবশ্যই সাহসী এবং শিক্ষিত, উচ্চশিক্ষিত, এবং তারা কখনোই কিন্তু মনে করে না তাদের জীবনযাপন, তাদের যে জীবনের মূল উদ্দেশ্য সেটা শুধু টাকা কামানো নয়। দে অন দ্য হোল ডিজায়ার টু কিওর দ্য সিক, তারা রুগীকে সারানোটাই তাদের জীবনের মূল উদ্দেশ্য পালন করে। অ্যান্ড ইফ দে আর গুড ডক্টর, ঠিক আছে, অ্যান্ড দে চয়েস ওয়ার ফেয়ারলি টু দেম, উড র্যাদার কিওর দেয়ার পেশেন্ট অ্যান্ড লস দেয়ার ফি দেন কিল হিম অ্যান্ড গেট ইন। এবং সে যদি একজন খুব ভালো ডাক্তার হয়, তাহলে তার মূল উদ্দেশ্যটাই হবে যে পেশেন্টকে তারা সারিয়ে তোলা, র্যাদার দ্যান তাতে যদি তাদের ফিজটা কমও করতে হয়, তাতেও কিন্তু তারা সেই পেশেন্টটাকে কিন্তু মৃত্যু মুখে ঠেলে দেবে না, তাই তো? অনেক সময় ডাক্তারদের, আমরা ভালো ডাক্তারদের ক্ষেত্রে দেখতে পাই যে তারা কিন্তু একজন পেশেন্ট হয়তো খুব হতদরিদ্র, তার পক্ষে সেই পেশেন্টের ফিস দেওয়ার সামর্থ্য নেই, ডাক্তার কি তাকে মেরে দেবেন? ডাক্তার হয়তো ফিসটা কম নিলেন, কিন্তু তাকে সঠিকভাবে তার চিকিৎসা করে তাকে কিওর করার চেষ্টা করবেন। এটাই একজন আদর্শ ডাক্তারের মূল উদ্দেশ্য। অ্যান্ড উইথ অল দ্য আদার ব্রেভ অ্যান্ড রাইটলি ট্রেন মেন, এবং অন্যান্য যে সমস্ত মানুষরা যারা সাহসী এবং যারা সত্যিই প্রশিক্ষিত, দে আর ওয়ার্ক ফাস্ট, তাদের প্রথমে হচ্ছে কাজই হচ্ছে তাদের কাছে সর্ব মানে অগ্রে যেটাকে তারা প্রায়োরিটি দেবে সেটা হচ্ছে তাদের কাজ, এবং ফিজ হচ্ছে তারপরে, টাকা পয়সা রোজগার হচ্ছে তারপরে। ভেরি ইম্পর্ট্যান্ট, অবশ্যই পারিশ্রমিকের কোনো বিকল্প নেই, পারিশ্রমিক অবশ্যই একটি ইম্পর্ট্যান্ট পার্ট, কিন্তু তবুও সেটা কিন্তু পেশাগত সাফল্য বা পেশার প্রতি যে দায়বদ্ধতা, তার থেকে কিন্তু অর্থ কখনোই আগে নয়। তাহলে আমরা এখান থেকে প্রেসিডেন্ট থেকে কী বুঝতে পারছি, যে আমাদের যে প্রত্যেকটা পেশা, সেই পেশার প্রতি যে প্যাশন, পেশার প্রতি যে ভালোবাসা, সেটাই হচ্ছে মূল উদ্দেশ্য। অবশ্যই সেই পেশা থেকে যে পারিশ্রমিক পাওয়া যাচ্ছে সেটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু পেশার উপরে কিন্তু সেটা কখনোই নয়, তাই তো? তাহলে এই হচ্ছে আমার মোটামুটি কৃষি, এবং এই কৃষিটাকে এরপর আমরা লিখব। তাহলে মোটামুটি আমরা ওর অর্থ বুঝে গেছি, এবার আমাদের নিজের মতো করে লেখার পালা। তাহলে কি বলছে না, আমাদের প্রথমে প্রেসিতে টাইটেল দিতে হবে একটা। তাহলে আমাদের কি টাইটেল দিলাম? ওয়ার্ক বিফোর ওয়েলথ। ঠিক আছে? তাহলে ওয়েলথের থেকেও আগে এগিয়ে থাকছে কোনটা না, কাজ। কি বলছে? এডুকেটেড ব্রেভ পিপল ক্যান নট মেক মানি উইথ দেয়ার মেন গোল, যে একজন শিক্ষিত এবং সাহসী মানুষের কাছে অর্থ উপার্জনটাই কিন্তু মেন গোল নয়। জাস্ট অ্যাজ দে ডু নট অবসেস ওভার ডিনার ডিসপাইট এনজয়িং ইট, তারা ডিনারটা উপভোগ করে, কিন্তু ডিনারের জন্যই যে তারা মরিয়া হয়ে উঠছে সেটা কিন্তু নয়। হেলদি মাইন্ডস, অর্থাৎ একজন স্বাস্থ্যকর, মানে একটা সদর্থক যেটা আমাদের মন, লাইক
আর্নিং মানি অ্যান্ড দেয়ার থ্রিল অফ সাকসেস হুইচ ইজ বেটার দ্যান মানি ইটসেলফ। অর্থাৎ যে এই যে সাফল্যের যে আনন্দ, সাফল্যের প্রতি যে আকাঙ্ক্ষা, সেটা কিন্তু মানির থেকেও বেটার। এই সোলজার ফোকাস অন উইনিং ব্যাটেল, একজন এই যে এক্সাম্পলগুলো আমরা দিয়েছি সেটা কিন্তু আমরা এখানে প্রেসিতে ব্যবহার করছি, যে একজন সোলজার সে কিন্তু তার জয়টাকেই সে প্রাধান্য দিচ্ছে, কতটা সে পেয়ে হচ্ছে তার জন্য তার থেকেও। এই ক্লার্জিম্যান মানে একজন ধর্মযাজক, সে প্রিচ ফর ফেথ, অর্থাৎ তার যে ধর্মীয় বিশ্বাস তার জন্য সে ধর্ম প্রচার করছে, সেখানে কিন্তু টাকার জন্য নয়। একজন ডক্টর কি করছে না, হিল পেশেন্ট ওভার কালেক্টিং চার্জেস, একটা পেশেন্টকে সে সুস্থ করে তুলছেন, টাকার আগেও তাকে সুস্থ করে তুলছেন। কালেক্টিং চার্জেস মানে তার যে ফিস বা পারিশ্রমিক সেটা কালেক্ট করাটাই কিন্তু তার মূল উদ্দেশ্য নয়। ফর অল সাচ ডেডিকেটেড প্রফেশনাল, এবং এরকম যারা এরকম মানে প্রফেশনের সঙ্গে আরও বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত, কারণ আমরা দেখুন এই লাইনটা দেখলাম যে অল আদার দ্য ব্রেভ অ্যান্ড রাইটলি ট্রেন ম্যান, এটাকে আমরা এইভাবে লিখছি যে ডেডিকেটেড প্রফেশনাল যারা হচ্ছে তাদের কাছে কাজটাই কিন্তু প্রথমে আসে এবং ফিসটা হচ্ছে সেকেন্ড। যদিও ফিসটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, তবুও ফিসটা কিন্তু সেকেন্ড। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা আমাদের যে প্রেসিটা, সেই প্রেসিটা আমরা প্র্যাকটিস করব। তাহলে ইংলিশের যে পার্টটা থাকে সেটা আমরা দেখলাম। প্রথমে আমাদের রিপোর্ট রাইটিং, তারপরে আমরা কি দেখলাম, আমাদের প্রেসি রাইটিং, এবং তারপরে এরপর যেটা সবথেকে ইম্পর্টেন্ট, ইংলিশে এখনও আমাদের শেষ হয়নি, আমরা বঙ্গানুবাদ করব। এবং যেহেতু আমাকে বারবার আপনারা কমেন্টে বলছেন যে স্যার পিকে দে সরকারের গ্রামার থেকে ট্রান্সলেশনগুলো করিয়ে দেন, তো পিকে দে সরকার থেকে আমি বাছাই করা যে ট্রান্সলেশন যেটা রয়েছে সেগুলো কিন্তু আমরা এখানে দিয়ে দিচ্ছি এই মক টেস্টগুলোতেই, তাতে আপনাদের পিকে দে সরকারটাও প্র্যাকটিস হচ্ছে এবং মকেও আপনারা নিজেরা প্র্যাকটিস করে নিতে পারবেন। এবং লাইন বাই লাইন যেভাবে আমি ট্রান্সলেশনগুলো এর আগে আমরা করেছি সেভাবেই করব। তাহলে এটা হচ্ছে আমাদের মূল ট্রান্সলেশন পার্টটা, এবং আমরা প্যাসেজটা দেখি কি বলছে। না, রবীন্দ্রনাথ বুঝেছিলেন দেশের গ্রামগুলির উন্নতি না হলে দেশকে বাঁচানো যাবে না। রবীন্দ্রনাথ বুঝেছিলেন, তাহলে রবীন্দ্রনাথ আন্ডারস্টুড, কী বুঝেছিলেন, দ্যাট যদি দেশের গ্রামগুলোর উন্নতি না হয়, ইফ দ্য ভিলেজ অফ দ্য কান্ট্রি ওয়ার নট ইমপ্রুভড, যদি উন্নতি না হয় তাহলে দেশকে বাঁচানো যাবে না। দ্য কান্ট্রি কুড নট বি সেভ, এই যে বাঁচানো যাবে না, ঠিক আছে, এটা করা যাবে না, এটা এটা হলে এটা হবে, এই জায়গাগুলোতে আমরা কিন্তু তখন কুড বি বা কুড নট বি এরকম ব্যবহার করছি। তাহলে দেখুন, রবীন্দ্রনাথ আন্ডারস্টুড দ্যাট ইফ দ্য ভিলেজেস অফ দ্য কান্ট্রি ওয়ার নট ইমপ্রুভড, দ্য কান্ট্রি কুড নট বি সেভড। ঠিক আছে, পরের লাইনটা দেখি কি বলছে। গ্রামের মানুষের মধ্যে শিক্ষার আলোক দিতে হবে, বউ ছেলেদের সংসার নিয়ে সুখে বাঁচবার উপায় করে দিতে হবে। ঠিক আছে, তাহলে তিনি কি বিশ্বাস করতেন না, হি বিলিভ দ্যাট দ্য লাইট অফ এডুকেশন মাস্ট রিচ দ্য পিপল অফ দ্য ভিলেজেস, তাই তো, ভিলেজের মধ্যে শিক্ষার আলো পৌঁছাতে হবে। এবং এখানে বউ ছেলে মেয়েদের মানে ওয়াইফ অ্যান্ড হাজব্যান্ড এরকম নয়, বউ ছেলে মেয়ে বলতে মানে নারী পুরুষ নির্বিশেষে যেটা বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে মেন অ্যান্ড ওমেন শুড বি হেল্পড, তাদেরকে হেল্প করতে হবে, বাঁচার উপায় করে দিতে হবে, সো দ্যাট দে ক্যান লিভ হ্যাপিলি উইথ দেয়ার ফ্যামিলি, যাতে তারা তাদের ফ্যামিলির সাথে হ্যাপিলি তারা যাতে বসবাস করতে পারে। তিনি কোনোদিনও ভুললেন না যে দেশের বেশিরভাগ মানুষই চাষ করে খায়। হি নেভার ফরগেট দ্যাট মোস্ট অফ দ্য পিপল, বেশিরভাগ মানুষ অফ দ্য আওয়ার কান্ট্রি আর্ন দেয়ার লিভিং বাই ফার্মিং। ঠিক আছে, আর্ন দেয়ার লিভিং বাই ফার্মিং। এবং এই চাষিদের দুঃখ কষ্ট দূর করতে গেলে সবার আগে কৃষির উন্নতি করতে হবে। টু রিমুভ দ্য ফার্মার সাফারিং, এগ্রিকালচার হ্যাড টু বি ইমপ্রুভ ফার্স্ট, আগে কৃষির উন্নতি করতে হবে। বেশ, বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করলে বেশি ফসল ফলানো যায়। বাই ইউজিং সায়েন্টিফিক মেথডস অফ ফার্মিং মোর ক্রপস কুড বি প্রডিউসড, তার জন্য ফর দ্যাট পারপাস বা ফর দিস পারপাস, সেই কারণে তিনি নিজের ছেলেকে পাঠালেন জাপান। হি সেন্ট হিজ সন টু জাপান, এবং জামাইকে পাঠালেন আমেরিকায়। অ্যান্ড সেন্ট হিজ সন ইন ল টু আমেরিকা, কেন পাঠালেন, চাষবাস ভালোভাবে শিখে আসার জন্য, টু লার্ন মডার্ন ফার্মিং মেথড প্রপারলি। ঠিক আছে, তাহলে অত্যাধুনিক ফার্মিং শেখার জন্য তিনি পাঠালেন। বেশ, এদিকে মানে হচ্ছে মেন হোয়াইল, তাহলে এদিকে তিনি বীরভূম জেলার বোলপুরের কাছে কিছু জমি কিনলেন পরীক্ষার জন্য। তাহলে হি ব্রট সাম ল্যান্ড নিয়ার বোলপুর ইন বীরভূম ডিস্ট্রিক্ট
ফর এক্সপেরিমেন্ট, তাই তো, পরীক্ষার জন্য, যাতে করে সো দ্যাট দরিদ্র কৃষকরা, পোর ফার্মার্স, একই জমিতে কয়েক রকম ফসল ফলাতে পারে, কুড গ্রো ডিফারেন্ট কাইন্ড অফ ক্রপস, অনেক রকম শস্য অন দ্য সেম পিস অফ ল্যান্ড, একটা একখণ্ড জমিতে তারা যাতে অনেক রকম ফসল ফলাতে পারে। ঠিক আছে, তাহলে আমরা লাইন বাই লাইন আমরা ট্রান্সলেশন পার্টটা দেখলাম। এরপর আমাদের পরের যে পার্ট, বাংলায় চলে এলাম। বাংলায় প্রতিবেদন, সাইবার ক্রাইমের হাত থেকে বাঁচতে ডিজিটাল লিটারেসি গুরুত্বপূর্ণ। ডিজিটাল লিটারেসি কেন গুরুত্বপূর্ণ সাইবার ক্রাইমের থেকে? তাহলে আমরা প্রথমে কারণটা আমরা দেখে নেবো যে সাইবার ক্রাইমের সংখ্যা প্রচণ্ড বাড়ছে, মানুষ বারবার প্রতারণার শিকার হচ্ছে। তাহলে এই প্রতারণা থেকে বাঁচতে গেলে আমাকে ডিজিটাল লিটারেসি হতে হবে। তাহলে সেকেন্ড পার্টটাতে আমরা ডিজিটাল লিটারেসির অর্থ কী সেই পার্টগুলো দেখব, এবং কিভাবে মানুষ প্রতারণা হচ্ছে, কী কী জিনিস মানুষকে গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে, এবং থার্ড পার্টটাতে থাকবে যে আমরা কী কী সচেতনতা নেব। ঠিক আছে, এই ধরনের রাইটিংগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা এরকম পার্টে জিনিসটাকে ভাববো, এবং প্রথমেই আমার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমার একটা টাইটেল থাকবে। ঠিক আছে, তাহলে সাইবার ক্রাইমের থেকে বাঁচতে ডিজিটাল লিটারেসি গুরুত্বপূর্ণ, এটা নিয়ে আমাদের একটা 200 শব্দের সংবাদপত্র প্রতিবেদন। দেখুন প্রতিবেদনটা আমরা কি করে লিখছি। প্রথমে কি বলছে না, আমাদের হেডিং আমরা কি দিতে পারি, ডিজিটাল লিটারেসির অভাবে বাড়ছে সাইবার ক্রাইম, সচেতনতার বিকল্প নেই। আর একটা হেডিং আমি দিয়েছি, সাইবার ক্রাইমের বিরুদ্ধে লড়তে ডিজিটালি শিক্ষিত হওয়াটা জরুরি। তাহলে এরকম আমরা একটা হেডিং দেবো। বেশ, এরপর আমাদের নেক্সট পার্টটায় আসছি। কি বলছে দেখুন, বলছে নিজস্ব সংবাদদাতা ক খ গ শহর, যেহেতু এখানে শহরটার উল্লেখ নেই তাহলে আপনি ক খ গ শহর দেবেন। 28শে ডিসেম্বর, শেষ ডিসেম্বর হয়ে গেছে, এটি একটু প্রিন্টিং মাঝে মাঝে আমার হয়তো টাইপিংয়ের মিস হতে পারে, তো এটা একটুখানি দেখে নেবেন আপনারা। 28শে ডিসেম্বর হবে, হ্যাঁ, পেট কাটা আমার নষ্টটা হচ্ছে না। বেশ, এবার কি বলছে দেখুন, বর্তমান যুগে ইন্টারনেট ও স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। অনলাইন ব্যাংকিং, ডিজিটাল পেমেন্ট, সোশ্যাল মিডিয়া, ই কমার্স ব্যবহারের সঙ্গে সঙ্গে বাড়ছে সাইবার ক্রাইমেরও ঘটনা। ফিশিং মানে কি না, আপনার তথ্য হাতিয়ে নেওয়া, অর্থাৎ ফিশিংয়ের ক্ষেত্রে কী হয়, ওই ইউজার আইডি পাসওয়ার্ডটা অন্য একটা একই রকম ওয়েবসাইট বানিয়ে মনে হবে যে হ্যাঁ এই ওয়েবসাইটটাই হচ্ছে অরিজিনাল ওয়েবসাইট, কিন্তু সেখান থেকে ইউজার আইডি পাসওয়ার্ডটাকে হাতিয়ে নেওয়া, এটা হচ্ছে ফিশিং। অনলাইন প্রতারণা, হ্যাকিং তো আমরা জানি, এবং ভুয়ো লিঙ্ক, ওটিপি জালিয়াতি, এগুলো একদম কমন, যে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে সেখান থেকে আপনার সমস্ত তথ্য চলে যাচ্ছে, বা ব্যাংক থেকে টাকা উঠে যাচ্ছে, ওটিপি হঠাৎ করে চেয়ে বলছে আপনার এটিএম কার্ডটা লক হয়ে গেছে, ওটিপিটা দিন। তাহলে এই ধরনের যে জালিয়াতিগুলো সেটার শিকার হচ্ছে অসংখ্য মানুষ। ঠিক আছে, এবার এখানে আমরা একটা বিশেষজ্ঞের মত দিয়ে দিচ্ছি, যে বিশেষজ্ঞের মতে এসব অপরাধের মূল কারণ হচ্ছে ডিজিটাল লিটারেসির অভাব। তাহলে আমরা কি করলাম দেখুন, প্রথম যে পার্টটা আছে সেখানে আমরা বুঝিয়ে দিলাম যে সাইবার ক্রাইমের কী রকম কী ঘটনা ঘটছে, এবং তার কারণটাই হচ্ছে ডিজিটাল লিটারেসির অভাব। এবার আমরা সেকেন্ড পার্টটা যেটা আলোচনা করব, সেখানে কীরকমভাবে আমাদেরকে ডিজিটাল লিটারেসি আমাদেরকে বাড়াতে হবে, কি কি উপায় আছে সেটা আমরা দেখব। বেশ, এখানে কি বলছে না, ডিজিটাল লিটারেসি মানে শুধু স্মার্টফোন ব্যবহার জানা নয়, বরং অনলাইনে নিরাপদ থাকার নিয়ম, সন্দেহজনক লিঙ্ক চেনা, ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা, এবং সাইবার আইন সম্পর্কে প্রাথমিক ধারণা থাকা। অনেক সময় মানুষ প্রতারিত হয়ে ভাবে যে আমি কি করব, কোথায় যাব। তাহলে এখানে কিন্তু সাইবার আইনটা সম্বন্ধে মানুষকে জানতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অজানা কল বা মেসেজে বিশ্বাস করে মানুষ নিজের ব্যাংকের তথ্য বা ওটিপি শেয়ার করে প্রতারণার শিকার হচ্ছেন। সাইবার বিশেষজ্ঞদের মতে শুধু নিজে নয়, বাড়ির সবাইকেও এই বিষয়ে সচেতনতার বার্তা দিতে হবে। এই পয়েন্টটা খুব উল্লেখযোগ্য একটা পয়েন্ট, এবং আমার মনে হয়েছে এই পয়েন্টটা দেওয়াটা খুব ভালো। কারণ দেখুন, আমরা যারা নিজেরা সাইবার ভাবে আমরা যারা শিক্ষিত বা ডিজিটাল লিটারেট কিছুটা হলেও আমরা হতে পেরেছি, কিন্তু আমাদের বাড়ির ক্ষেত্রে কি হয় না, আমাদের বাড়ির লোকরা কিন্তু অতটাও বিষয়গুলো জানে না। তাহলে আলোচনার মাধ্যমে কথাবার্তা বলে এই জিনিসগুলোতে সচেতন হতে হবে। এটা কিন্তু বাড়িতেও স্প্রেড করাটা জরুরি। সেই জন্য এখানে সাইবার বিশেষজ্ঞর একটা মত আমরা লিখে দিলাম। ঠিক আছে, এই ধরনের যত মতামত আপনারা দেবেন, যে এরকম একটা সমীক্ষা থেকে জানা গেছে যে দেশের অধিকাংশ মানুষই এই বিষয়টা জানেন না, বা সাইবার বিশেষজ্ঞদের মতে শহরের একজন প্রখ্যাত সাইবার বিশেষজ্ঞ বললেন
দিয়ে একটা কোটেশন দিয়ে দিলেন। এরকম করে কিন্তু রাইটিং লিখলে সেই রাইটিংটা কিন্তু একটা প্রপার শেপ নেবে। দেখবেন নিউজ পেপার রাইটিংও কিন্তু এরকম থাকে। এবার নিউজ পেপার রাইটিংয়ে সরাসরি একটা মানুষের ব্যক্তির নাম থাকে, আমরা তো ব্যক্তির নাম দিতে পারবো না, তাই জনৈক বিশেষজ্ঞর মতে বা প্রখ্যাত একজন বিশেষজ্ঞর মতে এরকম আমরা দেবো। ঠিক আছে, বেশ। তাহলে আমার 2 নম্বর যে প্যারাটা সেটা হলো, এবং থার্ড পার্টে আমরা চলে যাচ্ছি যে কি কি কর্মসূচি নেওয়া হয়েছে। দেখুন এখানে আমরা লেখা হচ্ছে যে সরকার এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ডিজিটাল সচেতনতা বাড়াতে নানা কর্মসূচি গ্রহণ করেছে। স্কুল কলেজের পাঠ্যক্রমে ডিজিটাল সুরক্ষা বিষয়ক শিক্ষা অন্তর্ভুক্ত করার দাবি উঠছে। পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন হতে হবে, কোনো সন্দেহজনক ঘটনার শিকার হলে দ্রুত সাইবার ক্রাইম হেল্পলাইনে অভিযোগ জানাতে হবে। বিশেষজ্ঞরা মনে করছেন প্রযুক্তির সঠিক জ্ঞান ও সচেতন ব্যবহারই সাইবার ক্রাইম থেকে রক্ষা পাওয়ার সবচেয়ে কার্যকর উপায়। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা রাইটিংটা লিখলাম। পরের পাঠ চলে যাচ্ছি, সারাংশ রচনা। সারাংশটা কি বলছে আমরা দেখে নিই। সারাংশটা প্রথমে পড়ব। আমাদের যেমন প্রেসি, বাংলায় সারাংশ কি বলছে? এই সৌরজগৎ ক্রমে বিভিন্ন নিয়মাধীন থাকিয়া সুষ্ঠুভাবে চলিতেছে, তাহা চিন্তা করিলে উজ্জ্বল জীবন নিয়মিত হয়। চারিদিকে এই প্রকৃতি বিশ্ব কি সুলভ সুষ্ঠুভাবে চলিতেছে। সূর্য প্রতিদিন নিত্যই সময়ে উদিত হইতেছে, নির্দিষ্ট সময়ে অস্ত যাইতেছে। চন্দ্রের চন্দ্রের কলা নির্দিষ্ট নিয়মানুসারে বৃদ্ধি পাইছে, ক্ষয় পাচ্ছে। অন্যান্য গ্রহশ্রেণীবর্গ যাহারা যেদিন যেভাবে যতটুকু চলার কথা ততটুকুই চলিতেছে। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত 6 ঋতু নির্দিষ্ট ক্রমে ঘুরিতেছে। অগ্নি নির্দিষ্ট নিয়মে তাপ দিচ্ছে, বায়ু নির্দিষ্ট নিয়মে বহিতেছে, মেঘ নির্দিষ্ট নিয়মে সংহতিত হইতেছে। ইহা চিন্তা করিলে নির্দিষ্ট নিয়ম মেনে কর্ণধারহীন তরীর ন্যায় আপনার জীবনকে উজ্জ্বল করবে। তার মানে আমরা যেটা বুঝতে পারছি যে আমাদের এই যে প্রকৃতি জগৎ সেটা কত সুষ্ঠুভাবে চলছে, এবং এই সুষ্ঠুভাবে চলার কারণটাই কিন্তু হচ্ছে একটা নিয়মের মধ্যে থাকা, নিয়মানুবর্তিতার মধ্যে থাকা, তাই না? তাই সেই জন্যই নির্দিষ্ট সময় সূর্য হচ্ছে, চাঁদের কলার পরিবর্তন হচ্ছে, ঋতু পরিবর্তন হচ্ছে, নির্দিষ্ট সময়ে আমাদের প্রকৃতির যা যা ডিউটিটা, প্রকৃতির যে কাজ, সেই কাজ কিন্তু একটা সময়ানুবর্তিতা মধ্যে চলছে, নিয়মানুবর্তিতার মধ্যে চলছে। এবং এখান থেকে মানুষের কিন্তু একটা শিক্ষা নেওয়া উচিত যে আমাদের জীবনটাও যদি আমরা নিয়মানুবর্তিতার মধ্যে মানে রাখতে পারি, উচ্ছৃঙ্খল যাতে যদি না হয়, তাহলে আমাদের জীবন শৈলীটাও কিন্তু সুষ্ঠু হবে, তাই তো? তাহলে এটাই হচ্ছে মূল সারাংশ। তাহলে সারাংশটা আমার লেখার নিয়ম ওই 1/3 আমাকে লিখতে হবে, এবং আমার কিন্তু অবশ্যই থাকবে, আমার একটা হেডিং থাকবে, এবং মূল সারাংশ থেকে আমরা কয়েকটা শব্দ নিতে পারি, কিন্তু কখনোই কোনো একটা মূল মানে গোটা লাইনটাকে আমরা লিখে দেবো না। এটা আমার নিজস্ব ভাবনার মধ্যে দিয়ে আমি সারাংশটা লিখবো। তাহলে দেখি সারাংশটা কীভাবে লেখা যায়। না, আমরা কি দিয়েছি যে যেটা হেডিং, সেটা হচ্ছে নিয়মানুবর্তিতা সাফল্যের চাবিকাঠি। বেশ, তাহলে কি বলছে দেখুন, নিয়মানুবর্তিতা প্রকৃতির এক অপার সৌন্দর্য, তাই তো? সৌরজগতের বিশাল আকার গ্রহ থেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র নক্ষত্র সবাই সুশৃঙ্খল নিয়মাধীন, যা মানব জীবনকে উচ্ছৃঙ্খল জীবনযাপনকে বর্জন করার পাঠ শেখায়। এখানে জীবনযাপন হবে, জীবন বাপন হয়ে গেছে, তো উচ্ছৃঙ্খল জীবনযাপন বর্জন করার পাঠ শেখায়, মানে একটা সুশৃঙ্খল জীবনের পাঠ আমরা শিখতে পারি প্রকৃতির মধ্যে। তাহলে এটা গেল আমাদের সারাংশটা। বেশ, এরপর আমরা আমাদের যেটা লাস্ট পার্ট সেটা হচ্ছে বঙ্গানুবাদ। বঙ্গানুবাদ দেখব। বঙ্গানুবাদটাকে আমরা একটু স্প্লিট করে নিয়েছি, এটা হচ্ছে মূল বঙ্গানুবাদটা। দেখি আমরা বঙ্গানুবাদটা কি বলছে। হোয়েন ইউ হ্যাভ ডান রং, যদি তুমি ভুল করো, ডু নট ডিনাই ইট, তখন তা তুমি অস্বীকার করো না। ইভেন ইফ ইউ আর সরি ফর হোয়াট ইউ হ্যাভ ডান, তুমি যা করেছো তার জন্য দুঃখিত হও, এবং ট্রাই নট টু বি ডু এনি মোর, এবং এটা আর না করার জন্য যদি চেষ্টা করো। পিপল উইল ভেরি সেলডম, তাহলে বি অ্যাংরি উইথ ইউ অর পানিশ ইউ, তাহলে লোকেরা কদাচিৎ তোমার সঙ্গে রাগ করবে বা শাস্তি দেবে। ঠিক আছে? দে উইল লাভ ইউ ফর স্পিকিং দ্য ট্রুথ, কিন্তু সত্য বলার জন্য তারা তোমাকে ভালোবাসবে। দে উইল থিঙ্ক দ্যাট দে মে অলওয়েজ বিলিভ হোয়াট ইউ সে, সিন্স দে ফাইন্ড ইউ উইল নট টেল এ লাই, ইভেন টু হাইড ফল্ট and to prevent yourself from being punished.
এবং দোষ গোপন এবং শাস্তি থেকে নিজেকে রক্ষা করার জন্য তুমি মিথ্যে কথা বলবে না, বলে যখন লোকে বুঝবে তখন তারা তোমার কথা সব সময় বিশ্বাস করতে পারবে। ঠিক আছে? তাহলে বঙ্গানুবাদ পাঠটা যেটা রয়েছে আমরা কি করব, আমরা লাইন বাই লাইন ট্রান্সলেশন অবশ্যই দেখব, কিন্তু সেখানে যেন আমাদের একটা সুন্দর বাংলা থাকে। এবং আমি বারবার বলবো যে এই যে রাইটিং পার্টটা আপনার নিজস্ব ভাষা, যেটা প্রাঞ্জল সরল ভাষা, সেখানেই লিখবে। এখানে আমাদের কোনো রকম অলংকার সমৃদ্ধ কিছু লেখার দরকার নেই, কারণ 6টা রাইটিং লিখতে হচ্ছে 50 থেকে 55 মিনিটের মধ্যে। আপনার হাতে লেখাটা যেন স্পষ্ট হয় এবং আপনার যে ভাষা সেটা যেন স্পষ্ট হয় এবং গ্রামাটিক্যালি যেন ঠিক থাকে আপনার প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা পার্ট। এই পার্টগুলো আপনারা লক্ষ্য রাখবেন এবং আশা করি আপনাদের প্রিপারেশন আরও ভালো হবে। তাহলে এটা ছিল মক টেস্ট 2, তার উত্তর। পরের দিনে আমি আবার মক টেস্ট আনবো এবং তারও সলিউশন দিয়ে দেবো। এটা দেখে আপনাদের একটু রিভিউটা জানাবেন যে কেমন লাগছে মক টেস্ট সিরিজ এবং আরও কী কী ইমপ্রুভমেন্ট করা যায় এবং আপনাদের কতটা এটা দেখে উপকারে হচ্ছে সেটা আমাকে জানাবেন। সবাই খুব ভালো করে প্রিপারেশন নেন। প্রত্যেককে ভালো প্রিপারেশনের শুভেচ্ছা রইল। সামনেই পরীক্ষা, খুব ভালো আপনাদের পরীক্ষা হবে এবং এই যে কয়েকটা দিন রয়েছে সেখানে আমি আপ্রাণ চেষ্টা করব আপনাদের প্রিপারেশন লেভেলটাকে আরও এনহ্যান্স করানোর জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।